ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ। দানবীয় শাসন ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য রক্ষার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় মুক্তিযুদ্ধমন্ত্রীর। সব ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। চট্টগ্রামে গ্যাস সংকট চরমে, সবচেয়ে প্রভাব সিএনজি ফিলিং স্টেশনে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও না মেলায় দুশ্চিন্তায় গ্রাহকরা। এবং টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষতি। দিশেহারা পার্বত্য জেলা বান্দরবানের ৮,৫০০ কৃষক। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। শুরুতে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। গণ অভ্যুত্থানের ছাত্র জনতার চূড়ান্ত বিজয়ের দিন, ঐতিহাসিক ৩৬শে জুলাই আজ। এ কেবল বিজয় নয়, নিষ্পেষিত কোটি কোটি মানুষের অবিশ্বাস্য জাগরণের চূড়ান্তক্ষণ, যেখানে ভেদাভেদ ছিল না জাতি, ধর্ম, বর্ণ কিংবা বয়সের। কোটি জনতার বজ্র হুঙ্কারে সেদিন পালিয়ে যায় ১৭ বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। ৩৬ দিনের সে যুদ্ধটা ছিল কঠিন আর নির্মমতার এক করুণ উপাখ্যান। হেলিকপ্টার থেকে এপিসি ফ্যাসিস্টের এমন তাণ্ডবে প্রাণ হারান অন্তত ১৪০০ মানুষ। হাত পা চোখ সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারান হাজার হাজার মানুষ, যেখানে মিলেমিশে একাকার বারুদ আর গোলাপের গন্ধ। জুলাই জাগরণের সেই গল্পই জানাচ্ছেন মনিরুল ইসলামের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান, যার চূড়ান্ত পরিণতি ৫ আগস্ট ২০২৪। ইতিহাসের পাতায় যা ৩৬ জুলাই নামে পরিচিত। দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভে ২০২৪ সালের এই দিন রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। ১৭ বছরের দীর্ঘ দুঃশাসনের অবসানে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র ও বাক স্বাধীনতা। এ যেন অপ্রতিরোধ্য তারুণ্যের অবিশ্বাস্য এক বিজয় গাথা। দেশে চলছিল তখন অধিকার হরণের চর্চা, দলীয়করণ, দুর্নীতি আর লুটপাটের এক ধিক্কৃত গাথা। ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। আবু সাইদের প্রসারিত দুহাত আর এক হাতে বাঁশের লাঠি যেন নজরুলের বিদ্রোহ কবিতার সেই রণতুর্য। এই আন্দোলনে প্রথম শহীদ হন আবু সাইদ ও ছাত্রদল নেতা ওয়াসিম। ছাত্র জনতার এই গণজাগরণের পেছনে বড় ভূমিকা রাখেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আন্দোলনে ছাত্রদলের ওয়াসিম সহ শহীদ হন ৪৫০ জাতীয়তাবাদী সৈনিক। দেশে তখন কারফিউয়ের কড়াকড়ি, মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট। প্রথম কারফিউ ভেঙে রাজপথে নেমে আসেন সাবেক সেনা কর্মকর্তারা। মহাখালী থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকার প্রবেশপথও সম্পূর্ণ বন্ধ। এসবের কোনো তোয়াক্কা না করেই মার্চ টু ঢাকা পদযাত্রায় আসতে থাকেন লাখো ছাত্র জনতা। শেখ হাসিনা তখনও ক্ষমতা ধরে রাখার চেষ্টায় মত্ত। প্রবেশপথগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর তুমুল সংঘর্ষ। দুপুরের দিকে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হতে থাকেন। অনেকেই যেতে থাকেন গণভবনে। প্রাণ বাঁচাতে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার উপর গুলি তখনও অব্যাহত। তাদের বর্বরতায় এদিনও অনেক মানুষ হতাহত হয়। সাভারে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। টেলিভিশনের ব্রেকিংয়ে যখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিবৃতি, শেখ হাসিনার পদত্যাগ, এই খবরের পরই জনতার উল্লাসে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সেই মুহূর্তে শেখ হাসিনার ক্ষমতার আধিপত্য এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদী দুর্গ এক মুহূর্তেই ভেঙে পড়ে। এ সময় রাজধানীর রাজপথ পুরোটাই ছাত্র জনতার দখলে। তাদের মধ্যে বিক্ষুব্ধ জনতা হাসিনার বাসভবনে বিজয় উদযাপন করে। শুধু গণভবনই নয়, দেশত্যাগের খবরে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদেও প্রবেশ করে, যেন দীর্ঘদিনের এক নায়কতান্ত্রিক শাসনের পতনে পূর্ণ উল্লাস। এ বিজয় যে গণমানুষের, শ্রাবণেও যে বসন্ত আসে, তারই যেন জলজ্যান্ত উদাহরণ ৩৬ জুলাই তথা ৫ আগস্ট। এটি ছিল এমনই একটি দিন যেখানে বারুদ আর গোলাপের সুবাস মিশে যায় একসঙ্গে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,
2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি বলেন, এই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন করে গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এ সময় দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি রাজপথে থাকবে বলে হুঁশিয়ারি দেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন বিজন কুমার। ঐতিহাসিক 5 আগস্ট আজ 2024 সালের এই দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচার আওয়ামী সরকারের রাজত্ব। আন্দোলনের মুখে শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার অনেকেই পালিয়ে যান এই দিনে। টানা 36 দিনের আন্দোলনে শহীদ হন অনেকেই। শুরু হয় দেশের রাজনৈতিক ইতিহাসের নতুন এক অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম প্রহরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে প্রতিমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচার সরকার পার্শ্ববর্তী দেশে গণমাধ্যমে বক্তব্য দিয়ে চক্রান্ত করার চেষ্টা করছে। তারা যে টাকা দেশ থেকে লুট করেছে তা বিনিয়োগ করে এ দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। যে কোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করার হুঁশিয়ারিও দেন তিনি। বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। এ সময় গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু আন্দোলন নয়, এটি দেশ পরিবর্তনের একটি অধ্যায়। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, টাঙ্গাইলের মারুফ সহ আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আমরা বিশ্বাস করি এই জুলাই একটা পরিবর্তন এনে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেন আজম খান। দাবি করেন, বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের অধ্যায় শুরু হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি। গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। পরিশেষে দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত না হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী। তারা যেন দ্বিধা বিভক্ত না হন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। স্বাক্ষরিত জুলাই সনদ বিবেচনায় রেখে পুরো সংবিধান পর্যালোচনা করে সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুরে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি একথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, সকল অংশীজনের মতামতের ভিত্তিতে সংবিধানের 18তম সংশোধনী আনা হবে। মফিউর রহমানের রিপোর্ট। বিরোধী দলের সদস্য ছাড়াই সংবিধান সংশোধনে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই সনদে থাকা সংবিধান সম্পর্কিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর ভবিষ্যৎ কাজের ধরন ও প্রতিবেদন জমার সময়সীমা সংক্রান্ত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। কমিটি সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে ঠিক করা হবে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এবং পদক্ষেপ। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ
সকলের সাথে আমরা আলোচনা করব। তিনি জানান, জুলাই সনদের 48 সুপারিশের যেসব বিষয়ে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল সেগুলোকে সেভাবে পর্যালোচনা করা হবে। বিরোধী দল কমিটিতে অংশ না নিলেও তাদের মতামত নেওয়ার সুযোগ রয়েছে। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব, যেগুলো জুলাই জাতীয় সনদে প্রতিফলিত হয়নি। পরে কমিটির পূর্ণ প্যানেল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বিবেচনায় রেখে এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ করবে বিশেষ কমিটি। সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। পুরাটা পর্যালোচনা প্রয়োজন হবে, কারণ হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন রাখতে হবে, একটার সাথে আরেকটার গাঁথুনি রাখতে হবে। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। 17 সদস্যের কমিটির 5টি পদই বিরোধী দল জামাত ইসলামের জন্য রাখা হলেও বৈঠকে তারা সদস্য পাঠায়নি। এ বিষয়ে মন্ত্রী বলেন, বিরোধী দল যে কোনো সময় কমিটিতে নাম পাঠাতে পারবে। বিরোধী দলকে অবশ্যই তাদেরকে তাদের সুপারিশ নেওয়ার জন্য যা যা করণীয় সব করব। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের পতন হলেও এর শাখা প্রশাখা এখনও রয়ে গেছে উল্লেখ করে জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মুক্তিযোদ্ধাদের তালিকা করা হলেও এতদিনে শহীদের তালিকা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এতে জুলাই শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, ৭১-এর পর ৫ দশক পার হলেও মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত হয়নি, যা কষ্টদায়ক। জুলাই শহীদদের যথাযথ তথ্যের লিখিত ইতিহাস রাখার আহ্বানও জানান তিনি। মুক্তিযোদ্ধাদের যেটা আছে, সঠিক হোক বেঠিক হোক, কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নেই। ৬৫৬ জন নাকি বাতা পায়, আমি শুনেছি। আশ্চর্য ব্যাপার। আমরা বলছি এত লক্ষ, তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না। এটা তো সরকারের দায়িত্ব। এতগুলো সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। ওকে, আপনারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, আপনাদেরকে সম্মান করি। এই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না, এটা করে। জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানিয়ে জামায়াত আমির অভিযোগ করে বলেন, মূল ফ্যাসিবাদের পতন হলেও শাখা প্রশাখা রয়ে গেছে। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থান কারো ব্যক্তিগত সম্পদ নয় জানিয়ে ডাক্তার শফিক বলেন, অংশ নেওয়া সবাই জুলাই পরিবারের সদস্য। আমরা এই পরিবারের সদস্য হয়ে বাঁচতে চাই, থাকতে চাই। এই পরিবারগুলোকে নিয়ে আমরা গর্ব করতে চাই। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে আনা হলে আপিল বিভাগ চাইলে তিনি আপিলের সুযোগ পাবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। যদিও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী 30 দিনের মধ্যেই সেই সুযোগ শেষ হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছরে বিচার কাজের অগ্রগতি বিষয়ক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার কোনো বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। মুদাসসির আলীর প্রতিবেদন। 24-এ ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হচ্ছে বুধবার। সে সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 6টি মামলার রায়ও হয়েছে। ট্রাইব্যুনালের বিচার কাজের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শুরুতেই তিনি জানান, শিগগিরই 3টি মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আমাদের 3টি মামলা এই মাসেই ইনশাআল্লাহ রায়ের অপেক্ষমান। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আগেই শেষ হয়েছে। তবে আপিল বিভাগের ওপরেও কিছু বিষয় নির্ভর করছে। আইনে যদি বার থাকে অথবা যদি উনি করতে পারেন, উনি যদি আপিল করতে পারেন তাহলে এক প্রক্রিয়া শেষ হবে। উনি যদি আপিল করার সুযোগ না থাকে আইন অনুযায়ী, তাহলে তো রায় অন্যভাবে বাস্তবায়ন হবে।
আর আপিল করতে পারলেও আপিল নিষ্পত্তি সাপেক্ষে তার রায় বাস্তবায়ন হবে। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের সুযোগ নেই। শুধু বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের উপরে একটা নিষেধাজ্ঞা আছে, শুধু বিদ্বেষমূলক বক্তব্য। এদিকে রায় হয়ে যাওয়া মামলাগুলোর আপিল শুনানির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান আমিনুল ইসলাম। আমরা যে কয়টা মামলা ইতিমধ্যে আমাদের এপিল আছে, এজ এ হোল আমরা সবগুলো আপিলই আমরা শুনানির একটা উদ্যোগ নিচ্ছি। যে আসামিগুলোর সাজা অল্প ছিল, যেগুলো আমরা এনহ্যান্সমেন্টের জন্য আপিল করেছিলাম, সেই আপিলগুলো আমাদের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। গুম প্রতিকার আইন অনুমোদন পেলেও কেবল সিস্টেমেটিক ও ওয়াইডস্প্রেড গুমের ঘটনায় ট্রাইব্যুনালের বিচারের বিষয় হিসেবে বিবেচ্য হবে বলে জানান চিফ প্রসিকিউটর। যদি সিস্টেমেটিক এবং ওয়াইডস্প্রেড হয় তাহলে এটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে এই ট্রাইব্যুনালে বিচার। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামে তীব্র হচ্ছে গ্যাস সংকট। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার পর সংকট আরও তীব্র হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। গ্যাসের ঘাটতির কারণে সিএনজি চালিত যানবাহন চালকদের প্রতিদিনের আয় কমায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। রিয়াজ উদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। যাত্রী নয়, অপেক্ষা শুধু গ্যাসের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না গ্যাস। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত চালকেরা কেউ সিএনজির ভেতর ঘুমিয়ে পড়ছেন, কেউ বা গল্প করে কাটাচ্ছেন সময়। চট্টগ্রামের প্রায় সব ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে এমন চিত্র। সকালে লাইনে দাঁড়ানো অনেক চালকের দুপুর গড়িয়ে গেলেও মিলছে না গ্যাস। ফলে রাস্তায় নামতে দেরি হচ্ছে, কমছে আয়। এতে দুশ্চিন্তায় সময় কাটছে চালকদের। সকালে 5:30 বাজে লাইন দিয়ে এই পর্যন্ত আইছি, কারণ গ্যাস গেছে 300 গাড়ির পিছনে অলরেডি আমি এখন আছি। গ্যাস এখনো পাই নাই, কোন সময় পাবো তাও জানি না। কোনো খানা নাই, কোনো কিছু নাই, আমরা পরে আছি পাম্পে, গ্যাস পাচ্ছি না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী বর্তমান চাহিদার তুলনায় মাত্র 66% গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে। মহেশখালীর এলএনজি টার্মিনালে আগুন লাগার পর থেকেই এই সংকট আরও প্রকট হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। গ্যাস নিতে কষ্ট পাচ্ছি, কষ্ট জমা দেওয়া তো দূরের কথা, আমরা লাইনে সারাদিন চলে যাচ্ছে। তাহলে এরকম একটা চার দিয়ে দেখ, আমাদের 2 দিন হোক 3 দিন হোক গাড়ি গ্যারেজে থাকবে। আমরা এখানে এসে ভুক্তভোগী হয়ে পরে থাকার কোনো দরকার নাই। 2 দিন পরে এই অবস্থা, 2 দিন পরে মালিকের ফোন দিয়ে গ্যাস দেখেন ইনকাম নাও, ইনকামটা করতে আনবো। ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত এই পরিস্থিতির উন্নতি সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আর দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চালকরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। বান্দরবানে বন্যার পানি নেমে গেলেও কৃষকদের দুর্ভোগ কাটেনি। মাঠ জুড়ে এখন শুধু পচে যাওয়া চারা আর লোকসানের দীর্ঘশ্বাস। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কৃষি খাতে ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 8,500 কৃষক। রাহুল বড়ুয়া ছোটনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। টানা 1 সপ্তাহের ভয়াবহ বন্যায় বান্দরবন সদর, লামা, আলীকদম, নাইংথংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিস্তীর্ণ কৃষিজমি ও ফলের বাগান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। বন্যায় পানিতে তলিয়ে থাকায় আমন ধানের বীজতলা, গ্রীষ্মকালীন শাকসবজি ও বিভিন্ন পাহাড়ি ফলের ব্যাপক ক্ষতিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন। কৃষকদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে ফসলের যে পরিমাণ ক্ষতি হয় তার তুলনায় সরকারি সহায়তা যথেষ্ট নয়। 550 চারা রোপণ করছি, মনে হয় অর্ধেক মরে যাবে, অর্ধেক বাঁচবে। সব সাহিত্যি নষ্ট হয়েছে, 1 সপ্তাহ ধরে পানি নিচে ডুবে আছে। টানা বন্যার আর তো কিছু নাই, সব ব্যবসা হয়ে গিয়ে। কৃষকদের জন্য যদি সহযোগিতা করে তাহলে ইনশাআল্লাহ আমরা আবার চেষ্টা করব। প্রধানমন্ত্রী মহোদয় যদি কিছু সার্বিক সহযোগিতা দেয়, আমরা আসলে এই ক্ষতিটা আশা করি কিছুটা পুষিয়ে উঠতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বান্দরবন পার্বত্য জেলায় সাম্প্রতিক 732.80 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। আমরা চেষ্টা করছি, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠে কাজ করছে, উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে আমরা এমন বিস্তার করতে বলছি যত তাড়াতাড়ি সম্ভব, এবং এখনো যে সমস্ত আমাদের প্রণোদনা কার্যক্রম চলমান আছে সেগুলির মাধ্যমে গ্রীষ্মকালীন বীজ সহায়তা আমরা দিচ্ছি, সার দিচ্ছি। পাহাড়ি জনপদে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন সহায়তা করা না গেলে আগামী মৌসুমে তাদের জন্য কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
ইট পাথরের জীবনে একটুখানি স্বস্তির খোঁজে যেখানে মুখরিত থাকার কথা ছিল শিশুদের কোলাহলে, সেখানে এখন শুধুই ভুতুড়ে নীরবতা, অযত্ন, অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হয়ে গেছে কুষ্টিয়ার কুমারখালী পৌর শিশু পার্কটি। পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। গেটে ঝুলছে তালা, ভেতরে লতাপাতা, আগাছা আর ঝোপঝাড়ে তৈরি হয়েছে এক ভুতুড়ে পরিবেশ। চুরি হয়ে গেছে দোলনা, রাইডিং ট্রেন সহ কোটি টাকা যাবতীয় যন্ত্রপাতি। ভেঙে পড়ে আছে কংক্রিটের স্থাপনাগুলো। এই চিত্র কুষ্টিয়ার কুমারখালীর পৌর শিশু পার্ক ও কমিউনিটি সেন্টারের। শহরের শিশু কিশোরদের সুস্থ বিনোদনের কথা মাথায় রেখে 2005 সালে গড়ে তোলা হয় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ পার্কটি। তবে হঠাৎ করে গেল বছর কোনো এক অজানা কারণে পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় পৌর কর্তৃপক্ষ। আগে পার্ক খোলা ছিল, তখন অনেক মানুষের আনাগোনা ছিল, বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যেত। কিন্তু হঠাৎ করে যখন এই পার্কের টিকিটের ব্যবস্থা শুরু করলো, তখন মানুষের চলাচল কমে গেল। এখন দেখার মতো কিছু না, যন্ত্রপাতি বেশ কিছু চুরি হয়ে গেছে। ঘাস পাতা ছাড়া আর কিছু নাই। ফেন্সিডিল খোলরা এসে যে পাফালিং করে দরজা টরজা, সেদিন একটা দরজা তুলে নিয়ে আইছি। আমরা চাই পার্কটা সুন্দর হোক, রাইড গুলো যথার্থ ব্যবহার, সুন্দর আইটেম, আধুনিকায়ন করলে অবশ্যই এটা ভালো হবে। এদিকে নির্মাণকালীন পার্কের আয় ব্যয় সম্পর্কে কোনো সুদুত্তর দিতে পারেননি কুমারখালী পৌরসভার এই কর্মকর্তা। বাচ্চারা এসে বিকেলবেলা খেলাধুলা করতে পারে, এজন্য উন্মুক্ত ছিল, কোনো টাকা নেওয়া হতো না। টিকিটের সিস্টেম করে, কিন্তু পৌরসভায় কোনো টাকা পয়সা জমা হয় না এবং ওখান থেকে কোনো টাকা আয়ও আসে না। আগামী অর্থ বছরে প্রকল্প পেলেই পার্কটি নতুন রূপ পাবে বলে জানান পৌর প্রশাসক। নেক্সট অর্থ বছরে যদি কোনো প্রকল্প নিয়ে সেখানে আরেকটু জনগণের জন্য যদি কিছু করা যায় আমরা চেষ্টা করব। সব জটিলতা নিরসন করে শিশু পার্ক খুলে দেওয়ার প্রত্যাশার কথা জানান পৌরবাসী। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নোয়াখালী ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চর মোজাম্মেলে শাহজাহান বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। জাতীয় মৎস্যপক্ষ উদযাপন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে উপজেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাসা ইউনিয়নের সাইঙ্গা এলাকার বিভিন্ন পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত 162 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। গাজীপুরে পানিশাইল মোড়ে এক পথসভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সকল আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গৌরনদী প্রেস ক্লাবে। সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের লক্ষ্যে ঝালকাঠিতে অ্যাডাপ জেলা শাখার উদ্যোগে সেমিনার হয়েছে। পিরোজপুরের পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে পৌরসভা ও সদর উপজেলা জামায়াত ইসলামী। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় পানিবন্দী রাঙামাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সৈয়দনগরের নিম্ন আয়ের অর্ধশতাধিক অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জেলা পরিষদ। বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজে ইতিবাচক জেন্ডার ভিত্তিক রীতিনীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে 2 দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সিরাজগঞ্জ পৌর শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভারতের সকল ধরনের ভিসা প্রসেসিং এর নতুন ভিসা সেবা প্রতিষ্ঠান সিরাজগঞ্জ ভিসা এক্সপার্ট। বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। নওগাঁ শহরের দক্ষিণ কালীতলায় মহাশ্মশান প্রাঙ্গণে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। মানিকগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে গণসমাবেশ ও মিছিল করেছে জেলা খেলাফত মজলিস। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জামালপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে প্রীতি ম্যাচের আয়োজন করে জেলা প্রশাসন।
জুলাই গণ অভ্যুত্থানে সিরাজগঞ্জে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও বাজার স্টেশন এলাকায় অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার ফাউন্ডেশন। লালমনিরহাটে বিদ্যুৎ বিভ্রান্তি ও প্রিপেড মিটারের অতিরিক্ত বিলের প্রতিবাদে সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন হয়েছে। রাজবাড়ী গোয়ালন্দে উপজেলার ফ্যামিলি কার্ড যাচাই বাছাইয়ের জন্য তথ্য সংগ্রহকারী ও তথ্য সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বাদ পড়া পরীক্ষার্থীরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী ইস্যুতে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টায় অন্যতম বড় বাধা শিগগিরই দূর হতে পারে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দ্রুতই এই চুক্তি সম্পন্ন হতে পারে বলে জানান যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেস্টেন। ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচক পরিবেশে চলছে এবং তা এখনও অব্যাহত রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নিরাপদ প্রবেশ ও বহির্গমন পথ নিশ্চিত করাই বর্তমান আলোচনার মূল লক্ষ্য বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, শেখ হাসিনা যেভাবে পালিয়েছিলেন, জুলাই সনদের সঙ্গে বিএনপির ইশতেহারও বিবেচনায়, রাজধানীতে একদিনে 3 শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল শিবির সংঘর্ষ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কত দূর, জুলাই সনদ নির্বাচন ইশতেহারের আলোকেই হবে সংবিধান সংশোধন, ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকুন, এখন সময় দেশ পুনর্গঠনের, প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে, জুলাইয়ের শক্তিগুলো বিচ্ছিন্ন, জুলাইয়ের শক্তি একেবারেই ফুরিয়ে যায়নি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, ছাত্রদল শিবির সংঘর্ষের রণক্ষেত্র, বেনজির এবং অর্থ পাচারকারীদের ফিরিয়ে আনার চ্যালেঞ্জ, প্রত্যাশা পূরণের অপেক্ষায়। যুগান্তর শিরোনাম করেছে, লক্ষ্য থেকে কত দূরে বাংলাদেশ, পাড়ি দিতে হবে আরও পথ, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর, বিশেষজ্ঞদের বিশ্লেষণ। আমার দেশ শিরোনাম করেছে, জুলাই বিপ্লবে রাজধানীর 5 হটস্পটে শহীদ 320 জন, হাসিনার পালানো আর ফেরার গল্প, ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন থেকে মুক্তির দিন। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ, দানবীয় শাসন ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, যে কোনো মূল্যে জাতীয় ঐক্য রক্ষার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় মুক্তিযুদ্ধমন্ত্রীর, সব ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। চট্টগ্রামে গ্যাস সংকট চরমে, সবচেয়ে প্রভাব সিএনজি ফিলিং স্টেশনে, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও না মেলায় দুশ্চিন্তায় গ্রাহকরা। এবং টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা পার্বত্য জেলা বান্দরবানের 8,500 কৃষক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।